বাংলার এই নিভৃত পল্লীগুলোর আনাচে কানাচে যে কত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে তা শুধু তারাই দেখতে পায় যাদের অন্তর্চক্ষু ঝাপসা হয়ে যায়নি। তাই তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, পল্লী জননীকে যারা ছোট মনে করে তাহারা পল্লী প্রকৃতিকে চিনতে পারেনি। এই শস্য শ্যামল ছায়াঘেরা ক্ষুদ্র গ্রামখানি বিশ্বমাতার আসল প্রতিচ্ছবি। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখাবো সেরকমই একটি ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি ঘেরা জনপদের গল্প। সেই জনপদটির নাম পাগলাকানাই। হাঁস মুরগির কলাকাকলিতে শুরু হয় জনপদটির সকাল। কূপের দরজা খুলতেই তাদের ডানা ঝাপটিয়ে বেরিয়ে আসার দৃশ্য এক আনন্দময় পরিবেশের সৃষ্টি করে। উঠান কোণে জল আর ধান চালের কুড়ো নিয়ে দাঁড়িয়ে আছে গৃহিণী। গ্রাম বাংলার এই সহজ সরল মুহূর্তগুলোই যেন মনে করিয়ে দেয় শান্তি খুব ছোট ছোট জিনিসের মাঝেই লুকিয়ে থাকে, যা লুফে নেওয়ার জন্য সুন্দর একটা অন্তর্চক্ষুই যথেষ্ট। গ্রামটি অত্যন্ত শান্ত ও নিরিবিলি। এর কারণ হয়তো এখানকার জলধার ও দিঘিগুলো। ছোট বড় মিলিয়ে এখানে অসংখ্য জলধার ও দিঘি রয়েছে, যা জনপদটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। স্নিগ্ধ জল আর ঘাসের উপর শিশির ভেজা সকাল, যেন সময় নিজেই এখানে থমকে থাকে। শান্ত পুকুরের বুকে ফুটে আছে লাল শাপলা। সবুজ জলের উপর তার রং যেন প্রকৃতির নীরব কবিতা। গ্রামের শান্ত নিস্তব্ধতাকে সঙ্গী করে বুক পেতে শুয়ে আছে এক বিশাল দিঘি। স্বচ্ছ টলমলে নীল জলরাশি যেন পুরো আকাশকে বুকে ধারণ করেছে। দিঘির এই বাঁধানো পাড় এখন কৃষকের উঠান। গৃহস্থের পরিশ্রমে অর্জিত সোনালি ধান রোদে মেলে দেয়া হয়েছে এখানেই। রোদের তেজ আর দিঘির ঠান্ডা হাওয়ায় শুকিয়ে যাওয়া এই ধানের ঘ্রাণেই মিশে আছে নবান্নের আগাম বার্তা। বাতাসের আলতো আদরে পাড়ের গাছগুলো
মাথা দোলাচ্ছে। সেই বাতাসের স্পর্শে দিঘির বুকে শুরু হয়েছে ঢেউয়ের আলপনা। জল আর পাতার এই মিতালি চারপাশের প্রকৃতিকে করে তুলেছে আরও মায়াবী, আরও জীবন্ত। ক্লান্ত দুপুরে একটু জিরিয়ে নেওয়ার জন্য দিঘির পাড়ে রয়েছে একখণ্ড শান্তির নীড়। সেই বসার স্থানে বসে প্রকৃতির এই অপরূপ রূপ দুচোখ ভরে দেখে নেওয়া যায়। পাগলাকানাইয়ের পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। সেই ইতিহাসের এক বিশাল অধ্যায় জুড়ে আছে ঢোল সমুদ্র দিঘি। জনশ্রুতি আছে বহু শতাব্দী আগে রাজা মুকুট রায় এই দিঘিটির খনন উদ্যোগ নেন। তার প্রজাদের পানির কষ্ট দূর করতে এই বিশাল দিঘিটি খনন করেছিলেন তিনি। প্রায় 52 বিঘা জমির উপরে এই দিঘিটি খনন করা হয়েছিল। দিঘিটির নামকরণ ঢোল সমুদ্র হওয়ার পেছনে এলাকার লোককথায় প্রচলিত আছে অনেক গল্প ইতিহাস। লোকমুখে শোনা যায়, খনন কাজ শেষে দিঘিটি খুব গভীর হলেও তাৎক্ষণিক জল না ওঠায় রাজা মুকুট রায় চিন্তায় পড়ে যান। এক রাতে তিনি স্বপ্নে দেখেন, যদি রানী দিঘিটির নিচে নেমে প্রার্থনা করে তবেই পানি উঠবে। রানী তাই দিঘিটির তলদেশে নেমে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন। প্রচুর জনসমাগম ঘটে, ঢোলপেটা, সুর, বাঁশি বাজতে থাকে এবং সেই আওয়াজের সঙ্গে সঙ্গে পানি ওঠা শুরু হয়। তখন থেকেই দিঘিটিকে ঢোল সমুদ্র বলা হয়। লোকমুখে আরও প্রচলিত আছে, রানী পানি ওঠার সময় তলদেশেই ডুবে যায়। দিঘিটির চতুর্পাশ জুড়ে চোখে পড়বে প্রচুর পরিমাণ ফলজ ও বনজ উদ্ভিদ, যা দিঘিটিকে দিয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সৌন্দর্যে আকৃষ্ট হয়েই পরিবার বা বন্ধুদের সাথে বেড়ানো ও পিকনিক আয়োজনে বেশ জনপ্রিয়। এই দিঘিটি এই জনপদের শুধুমাত্র পানি ভাণ্ডার নয়, বরং স্থানীয় লোকের কাছে এটি ঐতিহাসিক ও অলৌকিক স্থান হিসেবেও গণ্য হয়। সূর্য এখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে নামছে সোনাঝরা রোদ। পাগলাকানাইয়ের আরেকটি জনপদ আজ যেন সোনালি আভায় স্নান করছে। গৃহস্থবাড়ির উঠানগুলোতে এখন অদ্ভুত এক প্রশান্তি। ধান মাড়াইয়ের ব্যস্ততা ফুরিয়েছে। সারাদিনের ক্লান্তি শেষে গ্রামটি যেন একটু জিরিয়ে নিচ্ছে। চারিদিকে কেবল নিস্তব্ধতা। গ্রামের পুকুরগুলোও আজ একদম স্থির ও শান্ত। মাঠের ধারের ছোট্ট জলাশয়টিতে চঞ্চল হাঁসদের জলকেলি এই স্থিরতায় প্রাণের স্পন্দন যোগাচ্ছে। মাঠ এখন শূন্য। ফসল ঘরে উঠেছে, মাড়াই শেষ। পুরো মাঠ জুড়ে বিরাজ করছে
এক গভীর নীরবতা। তবে এই শূন্যতার মাঝেও জীবন থেমে নেই। কিছু মানুষ মাঠের কোণে নিবিড় মনে খুঁজে ফিরছেন পড়ে থাকা শেষ ধানের কণাটুকু। কি করছেন আপনারা? ধান করতে বাদান ও পারলে আমাদের ও আচ্ছা আচ্ছা, ছেলে বলে মানে কেটে নিয়ে যাওয়ার পরে যতটুকু আছে সব নিচেই থাকে ওগুলো? হ্যাঁ না, অনেকে অনেক ধানই তো আছে। কি খাচ্ছ তোমরা? জলপাই জলপাই আছে, দেখি কেমন, ভিডিওতে দেখাও। সুন্দর। কত করে কিনেছো, কত করে, নাকি বাসায় বানাইছো? ও, কয় টাকা নিয়েছে? বাহ, কি করছো? জলপাই আর শান্ত বাহ, সোন পাপড়ি, দারুণ তো। কত করে নিয়েছে তোমাদের এই জলপাইয়ের আচার? 5 টাকা। হাই তোমার কি নাম? ফাতেমা নাইস নেম। তোমার নাম কি? ওনাম নিশা তাই, খুব সুন্দর নাম। ঠিক আছে, তাহলে পরে আবার দেখা হবে। এই শান্ত সুন্দর গ্রামটির নাম বেড়বাড়ি। এটি ঝিনাইদহ জেলার পাগলাকানা ইউনিয়নের একটি গ্রাম। গ্রামটির ধূলিকণাতেই মিশে আছে বাংলার মাটির গান। এই সেই পুণ্যভূমি যেখানে জন্ম নিয়েছিলেন প্রখ্যাত মরবী কবি, বাংলার লোকসঙ্গীতের দিকপাল পাগলাকানায়, যার নামে এই জনপদের নামকরণ করা হয়েছে। মেঠোপথের বাঁকে বাঁকে আজও যেন তার গাওয়া দেহতত্ত্ব আর আধ্যাত্মিক গানগুলো ভেসে বেড়ায়। কবির স্মৃতিধন্য এই মাজার প্রাঙ্গণ যেন এক পরম শান্তির নীড়। ধোয়া গান আর জারির সম্রাট এই কবি সাধারণ ভাষার মানুষের জীবনের গভীর সত্যগুলো বলে গেছেন। তার মাজারের এই স্নিগ্ধ পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় মানুষ মরণশীল, কিন্তু তার সৃষ্টি আর আদর্শ এই প্রকৃতির মতোই চিরভাস্বর। তার গানের বাণীর মতোই এই গ্রামটিও যেন সহজ, সরল আর চিরতয়ন সুন্দর। পাগলাকানাই জনপদের আরেকটি দর্শনীয় স্থান নলবিলের 100 বিঘা পুকুর। এখানে প্রকৃতির এক অদ্ভুত মায়াবী রূপ খেলা করে। দিঘির পাড় ঘেঁষে প্রকৃতি সেজেছে ভিন্ন সাজে। বিষমুক্ত টাটকা পালং শাক, বেগুন আর ঢেঁড়সের ক্ষেতগুলো যেন এই বিশাল জলরাশির সবুজ সীমানা। ছুটির দিন মানেই এখানে দর্শনার্থীদের মেলা। যান্ত্রিক শহরের ক্লান্তি ভুলে মানুষ ছুটে আসে এই নির্জনতায়। একটি ছোট নৌকা ভাড়া করে দিঘির মাঝখানে চলে যাওয়া যায়।
এক অন্যরকম অনুভূতি। প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব বন্ধন এই পাগলাকানাই জনপদ। একদিকে বিশাল মৎস্যঘের আর গ্রামীণ সৌন্দর্য, অন্যদিকে ঢোল সমুদ্রের ইতিহাস আর মরবী কবির জীবনাদর্শ। সব মিলিয়ে এ এক অন্যরকম প্রকৃতির স্বাদ।